আচ্ছা, আপনি কি ড্রিম ডেস্টিনেশন খুঁজতেছেন? তাহলে নেপাল হতে পারে আপনার নেক্সট ট্রিপ। হিমালয়ের বুকে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট। পোখরার শান্ত লেক, কাঠমান্ডুর পুরনো মন্দির, জঙ্গল সাফারি সব একসাথে একই দেশে। অ্যাডভেঞ্চার, কালচার আর নেচার সব কিছু এক জায়গায় পেতে চাইলে নেপাল ইজ দ্য পারফেক্ট প্লেস। সো প্যাক ইউর ব্যাগ আর শুরু করো তোমার নেক্সট অ্যাডভেঞ্চার। ঈদের তৃতীয় দিন আমরা যাচ্ছি নেপালে। চট্টগ্রাম থেকে নেপাল যাওয়ার যাবতীয় সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওতে। বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, শখের বসে ভিডিওটা করা। এখান থেকে যদি কেউ কোনো ইনফরমেশন পায় তাই আমার জন্য প্রাপ্য। চট্টগ্রাম থেকে আমরা ঢাকা যাচ্ছি সুবর্ণ এক্সপ্রেসে, স্লিপারে করে যাচ্ছি। সম্ভাব্য ভোর 5:30 আমাদেরকে নামিয়ে দেবে এয়ারপোর্ট স্টেশন। সেখান থেকে আমরা সিএনজি করে এয়ারপোর্টে ইন করলাম। যাবতীয় বিষয়গুলো সামনে ভিডিওতে আসছে। সাউথ এশিয়ার এই ছোট্ট দেশটা কিন্তু ট্যুরিজমের জন্য অনেক জনপ্রিয়। এখানে আছে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা ট্রেকিং রুট আর ইউনেস্কো হেরিটেজ সাইট। আমাদের ট্রিপ শুরু হচ্ছে কাঠমান্ডু থেকে। কাঠমান্ডু থেকে আমরা যাব নাগারকোট। নাগারকোট থেকে আবার ফিরে আসবো কাঠমান্ডু। কাঠমান্ডু থেকে দেন আবার যাব পোখারা। পোখারা থেকে আবার কাঠমান্ডু। কাঠমান্ডুর ধামেলে থেকে পরে আমরা ব্যাক করব। টোটাল 4 দিন 5 রাতের এই ট্রিপে আমরা বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সাথে থাকুন। ট্রেন থেকে নামার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা সিএনজিতে করে এয়ারপোর্টের মধ্যে চলে আসি। এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বোর্ডিংটা ওপেন হয় সকাল 7:30। বোর্ডিং কালেক্ট করে ইমিগ্রেশন ক্রস করতে করতে অনেক সময় লেগে যায়। বলে রাখি, যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন তাদেরকে ইমিগ্রেশনে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারে। যেমন আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কয়দিন থাকবেন, হোটেল বুকিং আছে কি না, ডলার ইনভেস্টমেন্ট করেছেন কি না, রিটার্ন টিকিট আছে কি না, এই ধরনের যাবতীয় তথ্যগুলো ইমিগ্রেশন পুলিশ আপনার কাছে জানতে চাইবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি সৎ হয়ে থাকেন। কারণ বাংলাদেশ থেকে মালয়েশিয়া এবং নেপালের মাধ্যমে অনেক দেশে হিউম্যান ট্রাফিকিং হয়ে থাকে, যার কারণে ইমিগ্রেশন পুলিশের এই তৎপরতা। তবে আমরা কোনো হ্যাসেল ফেস করিনি, আমরা যতটুকু পসিবল স্মুথলি ট্রাভেল করতে পেরেছিলাম। ইমিগ্রেশনের পরে লাউঞ্জ অ্যাক্সেসের পরেই আমরা বেরিয়ে পড়ি, যদি আমাদের একটু ডিলে হয়েছিল। পরবর্তীতে মাইক্রোর মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বিমানের দিকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের সাদা একটা বক দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। বোয়িং 737-এ করে আমরা আজকে যাব। আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। বিমানে ওঠার পরে একটু করে ভিডিও নিয়ে নিলাম আমার দর্শকদের জন্যে। 3:3 সিট এখানে পাবেন। বিমান ওঠার কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে খাবার সার্ভ করে দেবেন। বলে রাখা ভালো, যেহেতু ঈদের সময় ছিল আমাদের বিমানের ফেয়ারটা একটু বেশি পড়েছে। ভ্যাট সহ প্রায় 52,500 টাকা প্রত্যেকটা সিটের জন্য দেওয়া লেগেছে আমাদের। তবে শখের আসলে কোনো কম্প্যারিজন হয় না, শখ ছিল, চলে গিয়েছে হঠাৎ করে। বন্ধুরা যদি কখনো কোথাও ট্যুরে যেতে বলে না করতে হয় না, কারণ একটা সময় সবই থাকবে, তবে এই বন্ধুদেরকে আপনি আর পাবেন না। যারা নেপাল ভ্রমণের কথা চিন্তা করছেন অবশ্যই 2 মাস আগে টিকিটটা বুক করে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই কম প্রাইসে আপনি ফ্লাইটের টিকিটটা নিতে পারবেন। আর ফ্লাইটের টিকিটটা যদি কিছুটা কম প্রাইসে নিতে পারেন, হয়তো বা সেই টাকা দিয়ে আপনি অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস সেখানে উপভোগ করতে পারবেন। যাওয়ার সময় চেষ্টা করবেন বিমানের ডান পাশে বসার জন্যে, তাহলে বিভিন্ন সিন দেখার সুযোগ থাকবে। আমরা যেদিন যাচ্ছিলাম ওয়েদারটা ভালো ছিল, যার কারণে মোটামুটি আমরা ভালো ভিউ পেয়েছি। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমরা নেপাল পৌঁছে গিয়েছি। নেপাল এয়ারপোর্টটা আসলেই সুন্দর, এবং নেপালে যাওয়ার সময় আপনি প্লেন উপরে নিচে করার যে বিষয়টা সেটা খুব উপভোগ করবেন, কারণ নেপালে প্রচুর হিল। তো নির্দিষ্ট একটা দূরত্ব যাওয়ার পরপরই প্লেনটাকে একটু নিচে নামাতে হয়। প্রত্যেকটা স্টেপে কিছুটা নিচে নামার এবং উপরে ওঠানোর যে বিষয়টা, এটা যাদের মোশন সিকনেস আছে তাদের জন্য হয়তো বা কিছুটা কষ্ট হবে, তবে যারা এই বিষয়গুলো এনজয় করতে পারেন আসলেই ভালো লাগবে।
নেপালে নামার পর একটা বিষয় আপনি ফিল করবেন, সেটা হচ্ছে সেখানকার ওয়েদারটা কম্পারেটিভলি আমাদের চেয়ে অনেকটুকু ঠান্ডা, অনেকটা মৃদু ঠান্ডা, যেটা আপনার জ্যাকেট লাগবে না, তবে ভালোই লাগবে, এনজয় করবেন। নেপাল নামানোর পরে আপনি সর্বপ্রথম চলে যাবেন ইমিগ্রেশনে খুব জটিল কোনো কিছু নেই, যাবেন পাসপোর্টটা দিবেন এবং যাওয়ার আগে অবশ্যই অনলাইনে তাদের ভিসা ফর্মটা ফিল আপ করে যাবেন। ভিসা ফর্মটা নিয়ে সেখানে গেলেই আপনাকে দুই একটা কোশ্চেন হয়তো বা করতে পারে, আপনি কোথা থেকে এসেছেন, কয়দিন থাকবেন, কেন এসেছেন, এই বিষয়গুলো। তেমন কিছু না, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ইমিগ্রেশনটা আমরা ক্রস করলাম, নেমে যাচ্ছি নিচের তলায়, সেখান থেকে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করব এবং বেরিয়ে পড়ব নাগারকোটের উদ্দেশ্যে। নেপালের এয়ারপোর্টটা ছোট হলেও যতটুকু দেখেছি মুগ্ধ হয়েছি। এয়ারপোর্টের মধ্যে তারা যতটুকু সম্ভব তাদের কালচারকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল এবং মানুষ খুবই কম ছিল, যার কারণে কমফোর্টেবলি আপনি হাঁটাচলা করতে পারবেন। ইমিগ্রেশন শেষ করে নিচের তলায় এসে দাঁড়িয়ে আছি লাগেজ বেল্টের কাছে, লাগেজের জন্য অপেক্ষা করছি। তবে লাগেজ আসার পরে আসলে সকলেরই মন খুবই খারাপ হয়েছিল, কারণ লাগেজগুলো এমনভাবে তারা আমাদের কাছে পাঠিয়েছে, মোটামুটি লাগেজের কোনোটা চাকা নেই, কোনোটার হাতল নেই, এমন একটা অবস্থা। বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ দয়া করে মানুষের মূল্যবান জিনিসগুলো এইভাবে নষ্ট না করার জন্যে। মোটামুটি আমার লাগেজের কয়েকটা চাকা গায়েব হয়ে গিয়েছিল, এত জোরেই আছাড় দিয়েছে। যদিও আমারটা কম দামি লাগেজ ছিল, সেজন্য খুব একটা মনে কষ্ট পাইনি, তবে আমার বন্ধুর লাগেজটা কিন্তু সিঙ্গাপুর থেকে আনা ছিল, বেচারার মুখটা দেখার মতো ছিল। চলে গেলাম মানি এক্সচেঞ্জে, টাকা চেঞ্জ করে ডলার নিয়ে নিলাম। ও সরি, ভুল বললাম, ডলার দিয়ে রুপি নিয়ে নিলাম। পথে পথে যাচ্ছি, দুষ্টামি করছি, বন্ধুদের সাথে উপভোগ করছি। এয়ারপোর্টের নিচের তলায় নেমে গেলাম, নেমেই চলে গেলাম ট্যাক্সি কাউন্টারে। ওখানে অনেকটা বাংলাদেশি ফিল আপনি পাবেন। বের হওয়ার সাথে সাথেই ট্যাক্সি ড্রাইভার যারা আছে তারা এসে আপনাকে ঘিরে ধরবে কোথায় যাবেন, এবং সবাই চেষ্টা করবে তার গাড়িতে আপনাকে তোলার জন্যে। তবে অবশ্যই যাওয়ার আগে কথা বলে নেবেন, কথা বলে দাম দস্তর করে নেবেন, কারণ সে গিয়ে ওখানে বাড়তি চার্জ আপনার থেকে নিতে পারে। আমরা যদিও সিম নিয়ে নিয়েছিলাম অ্যানসেল, 14 দিনের জন্য 1000 টাকার একটা প্যাকেজ দিয়ে আমরা সকলেই একটা একটা করে সিম নিয়েছি। আপনি অনলাইন সিম বা ই সিম যেটাকে বলি, ই সিম ফিজিক্যাল সিম দুটোই পাবেন, যা যেটা কমফোর্টেবল নিয়ে নিতে পারেন। বের হবেন, বের হওয়ার পরে আপনি ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলবেন, কথা বলে নেগোশিয়েট করে নিতে হবে। আমরা যাচ্ছি নাগারকোট, নাগারকোটের জন্য আমরা 4000 টাকা ট্যাক্সিটা ভাড়া করি। এটা হচ্ছে ফোর্ডের 800 সিসির মেবি গাড়িটা, আমার ঠিক আইডিয়া নেই, কেউ যদি জেনে থাকেন জানাবেন এটা কত সিসির গাড়ি। আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল নাগারকোটে যেতে। যাওয়ার সময় অনেকটা বাংলাদেশি ভাইব আমি পেয়েছি, বাংলাদেশের রাস্তার মতোই ওদের রাস্তাঘাট সব কিছু অনেকটা ওরকমই। তবে আমি টেসলা খুব মিস করেছি, বাংলাদেশি টেসলাগুলো ওখানে নেই, একদমই নেই, একটাও চোখে পড়েনি। টেসলা থাকলে হয়তো বা একটু এনজয় করতে পারতাম। বলে রাখি, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে 30 মিনিটের মধ্যেই আপনারা পাহাড়ের দেখা পাবেন। সেখানে পাহাড়ের প্রথম দর্শনটাই আপনাকে আসলে মনোমুগ্ধকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। আপনি যতই উপরে যাবেন ততই আপনার ভালো লাগবে, দেখবেন পাহাড়ের সাথে মেঘের একটা অপার্থিব সম্পর্ক, একটা মিলন। ভালো লাগবে, উপভোগ করতে থাকুন ভিডিওটা। সামনের কথা না বলি, দেখতে দেখতে এগিয়ে যাই।
আঁকাবাঁকা পাহাড়ি পথ, সাথে মৃদু ঠান্ডা বাতাস, আর যদি থাকে বন্ধুরা, বলুন আর কি লাগে। যতক্ষণ গাড়িতে ছিলাম আমি শুধু উপভোগ করেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তার পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছে। ভ্রমণ করলে নাকি মানুষের মনের চিন্তা করার ক্ষমতাটা বাড়ে, আসলেই সত্য। নেপাল ভ্রমণের সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর। তবে আমরা আমাদের ছুটির কারণে জুন মাসে যেতে হয়েছিল। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে যদি আপনি যান, অনেক কিছু উপভোগ করতে পারবেন যেটা এখন আপনি পাবেন না। যত সামনে এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। শেষ পর্যন্ত গিয়ে যেখানে আমাদের ট্যাক্সিটা নামিয়ে দেয়, সেখানে সন্ধ্যার পরে আমাদেরকে জ্যাকেট গায়ে দিয়ে থাকতে হয়েছিল, এতটাই ঠান্ডা। একদম নিরিবিলি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, যেটা ভিডিওতে এখন আমি দেখাচ্ছি, একদম পাহাড়ের উপরে। এরকম আরও কয়েকটা পাহাড় পেরিয়ে সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সেখানে আমরা নিয়েছিলাম আমাদের হোটেলটা। যেতে যেতে কিছু তথ্য দিয়ে রাখি। নেপালে যাওয়ার সময় অবশ্যই আপনি সেখানকার ওয়েদার সম্পর্কে জেনে যাবেন। যাওয়ার সময় আপনি এয়ারপোর্ট থেকে কিংবা বাহির থেকেও মানি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন। নেপালিরা বাংলাদেশি টাকা কিংবা রুপি অ্যাকসেপ্ট করে না, ইন্ডিয়ান রুপি অ্যাকসেপ্ট করে না। সুতরাং যাওয়ার সময় অবশ্যই ডলার নিয়ে যাবেন, এবং যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডে আপনি এন্ডোর্সমেন্ট করে যেতে পারেন। এন্ডোর্সমেন্ট করে গেলে আপনি সেখানকার এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে পারবেন। আর যদি ক্যাশ ডলার নিয়ে যান, সেগুলো আপনি এয়ারপোর্ট থেকে কিংবা এয়ারপোর্টের বাহির থেকেও ভাঙিয়ে নিতে পারবেন। টাকার মানটা পরিবর্তনশীল, যখন ডলারের যেই প্রাইস থাকে সেই প্রাইস অনুযায়ী তারা আপনাকে পে করবে। চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে না নিয়ে বাহির থেকে নেওয়ার জন্য। বাহির থেকে নিলে আপনি কিছুটা লাভবান হবেন। এয়ারপোর্টে প্রাইসটা একটু বেশি দিবেন আপনাকে। আর সিমটাও চেষ্টা করবেন বাহির থেকে নিতে, কারণ এয়ারপোর্টে প্রত্যেকটা জিনিসের দামই বেশি। সেখান থেকে আপনি খাবার কিনলেও প্রাইস বেশি দিতে হবে, সিম কিংবা ডলার যাই নেন কিছুটা বাড়তি প্রাইস দিয়ে নিতে হবে। চেষ্টা করুন বাহির থেকে নিতে। ট্যাক্সিটাও বাহির থেকে নেওয়ার চেষ্টা করবেন। এয়ারপোর্টের ভিতর থেকেও ট্যাক্সি নেওয়া যায়, বাহির থেকে নিলে কিছুটা কম পাবেন আপনি। আমরা যে পাহাড়গুলো দিয়ে যাচ্ছি, পাহাড়গুলো দেখতে ভিডিওতে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না কতটুকু উঁচু, তবে বাস্তবে যদি গিয়ে থাকেন তারা জানবেন এই পাহাড়গুলো কতটুকু খাড়া। অনেক জায়গায় তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হয় গাড়িগুলোকে। জনবসতি খুব একটা নেই, কিছু হোটেল, কটেজ, রিসোর্ট এগুলোই আপনি এখানে দেখবেন। গল্প করতে করতে কখন যে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম টেরই পাইনি। সামনের ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। এটা জাস্টিস না, চোখের ছাড়া এটা জাস্টিস ইম্পসিবল। What the fuck? কত উপরে চিন্তা করে দেখ। এই 7200 ফিট উপরে আমরা। এটা জাস্টিস ইম্পসিবল। What the fuck? কত উপরে চিন্তা করে দেখ। Video